আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, রোববার থেকে কার্যকর হওয়ার আশা। ভোজ্য তেলের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়ার তেলবীজ গোল্ডেন পেডিলা চাষে নতুন সম্ভাবনা, নিজেদের প্রয়োজন মিটিয়ে রপ্তানি পণ্য হিসেবে ভূমিকা রাখার প্রত্যাশা। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান, নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বারোপ। এবং নানা আয়োজনে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭ বছর পূর্তি ও পুনর্মিলন উদযাপন, মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্বারোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে। শুক্রবার ভোটাভুটির পর এই চুক্তি অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা। রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি আলোচনার পর থেকে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। বিস্তারিত সুব্রত গাইনি রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপ আর মৃত্যুর মিছিলের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐক্যমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার। পরে যুদ্ধবিরতির আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান হামাস প্রতিনিধিরা। সেখানে তারা আগামী রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথাও জানান। যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলেও ইসরায়েল তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে শুক্রবার দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তিতে ভোটাভুটির পর অনুমোদন দেওয়া হয়। পরে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি। গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পর হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। এতে ১৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ২৮ জন শিশু ও ৩১ জন নারী রয়েছে। এত মৃত্যুর পরও যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হলে চরম বিভীষিকার মধ্যে থাকা গাজাবাসীর জন্য স্বস্তি নিয়ে আসবে। ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপ হবে ৬ সপ্তাহের। এ সময় ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজা থেকে ইসরায়েলি সেনাদের একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে। সুব্রত গাইন, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকে প্রবেশ করার আগে সেখানে অবস্থানরত সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে মার সুস্থতার জন্য দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন। ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেগুলো রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আওয়ামী লীগ সরকারের সময়ে অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার কারণে গুম ও রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি জেল খাটতে হয়েছিল বলে জানিয়েছেন সে সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য আকরাম হোসেন। চ্যানেল আইকে তিনি জানান, বুয়েটের আবরার ফাহাদ হত্যা ও ২০২১-এ নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদের কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদন আজ থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনের লিয়াজো কমিটির অন্যতম সদস্য আকরাম হোসেনের কথা। যদি
কোন ছাত্রকে আবু বকরের মতো নির্যাতনের শিকার হতে হয়। 2018 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ, 2019-এ বুয়েটে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা আগমনের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী সরকারের রোষানলে পড়েছিলেন বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন। প্রথমবার রিমান্ডের থেকে আমার সেকেন্ডবার যখন আমি অ্যারেস্ট হই 2022 সালে আবরার ফাহাদের স্মরণ সভা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও 24 জন ছাত্রনেতা অ্যারেস্ট হয়। তখন কিন্তু বর্তমান যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিই কিন্তু অ্যারেস্ট ছিলেন আমার সাথে। এবং সেখানে আমরা আমাকে প্রথমে ছাত্রলীগ একবার মারে হলো রাজীব ভাস্কর্যের সামনে, ওইখান থেকে আমরা ট্রিটমেন্ট নিতে যাই মেডিকেলের ইমার্জেন্সি থেকে এসে আমাদের অ্যারেস্ট করা হয়, মারতে অ্যারেস্ট করেছে, তুলে নিয়ে এসে শাহবাগ থানায় আনলো। এসি বাহাউদ্দিন প্রচণ্ডভাবে তার বুট জুতা এগুলো দিয়ে আমার বাম পায়ে বড় একটা ফ্র্যাকচার হয়ে যায়, আমার বাম পা হাতে প্রচন্ড লেভেলের ওইখানে টর্চার করে। রমজান মাসে গ্রেপ্তার হওয়ায় ছাত্র বয়সে জেলখানায় পরিবারবিহীন একাকী দুটো ঈদ পালনের দুঃসহ অভিজ্ঞতা হয়েছে তার। দুইটাই ঈদ আমাকে জেলে করতে হয়েছে, রমজানের ঈদ, কোরবানের ঈদ। এই দুইটা দিন হলো আমার সবচেয়ে খারাপ লেগেছে। জেলে আমাদের ঈদের দিন ফোন কল করতে দেয়, তখন যেহেতু করোনা 2 মিনিট, কেউ এসে সাক্ষাৎ করতে পারে 2 মিনিট করে। এই 2 মিনিটে আমাদের ফ্যামিলিগুলার যে কান্না এবং ওই ফোন কল সেন্টারে আমার কাছে মনে হচ্ছে যদি এই কান্নার যে বর্ণনা এটা যদি কোনো সাহিত্যিক ভাষা, এটা খুবই কারবালার কাহিনীর মতো হতে পারে। সরকারের বিরুদ্ধে কোটা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ও মত পথের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখতে পর্দার আড়ালে থেকে কাজ করেন আকরাম। আমাদের এই যে একটা সার্কেল গড়ে উঠলো ঢাকা কলেজের, নটরডেম কলেজের, বিভিন্ন মাদ্রাসার ফার্স্ট ইয়ারে, এই সার্কেলটাই কিন্তু পরবর্তীতে এই পলিটিক্স শেপিং বলেন, এই গণঅভ্যুত্থান বলেন, আপনি দেখেন এই গণঅভ্যুত্থানে নাহিদ, সার্জিস, হাসনাত, সবাই কিন্তু আমরা একই ব্যাচে। এমন না যে হুট করে আমাদের দেখা হয়েছে। এই গণঅভ্যুত্থানে আপনি প্রথম সারির এবং এরপরে যারা কাজ করেছে সবাই আমরা খুব অ্যাক্টিভলি দেখেছি, আমরা ডে 1 থেকে খুব ভালোভাবে ওয়ার্ক করতাম। এবং আমাদের ওই ব্যাচের বন্ডিংটা হওয়াতে ওই ব্যাচটাই ক্যাম্পাসে পরবর্তীতে 18 সালে যে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন হলো, ডাকসু নির্বাচন হলো, সব জায়গাতে এই ব্যাচটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আকরামের আশা, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের নতুন অভিযাত্রায় সব রাজনৈতিক দল মতের মধ্যে কার্যকর ঐক্যমত্য দীর্ঘস্থায়ী হবে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশে দিন দিন বাড়ছে ভোজ্য তেলের চাহিদা। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হয়, বাড়ছে আমদানি ব্যয়। আমদানি ব্যয় কমানোর তাগিদ থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এইচ.এম. তারিক হোসেন গবেষণার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার তৈলবীজ গোল্ডেন পেরিলা চাষের সম্ভাব্যতা যাচাই করেছেন। ফলে দেশে তৈলবীজ হিসেবে পেরিলা চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 2007 সালে প্রথম দক্ষিণ কোরিয়া থেকে গোল্ডেন পেরিলা বীজ সংগ্রহ করে গবেষণা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এইচ.এম. তারিক হোসেন। তিনি মনে করেন বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই পেরিলা। ফলের বাগানে হতে পারে, আমরা পেঁপে বাগানে করে দেখেছি, পেয়ারা বাগানে করে ইন্টারক্রপিং হিসেবে এটা নেওয়া যায়। ইভেন রাস্তার ধারেও এটা ফেলে দিলে হয়। বাড়ির আঙ্গিনাতে অনেক পতিত জমি থাকে, সেখানে সে যদি লাগায় বাড়তি একটা তেল পাবে। লোকাল যে ঘানি, এই ঘানিতে ভাঙিয়ে রেখেছি, 10 কেজি বীজে আপনার প্রায় 4 কেজি তেল চলে আসে। 10% অয়েল ডোমেস্টিক্যালি প্রোডাকশন হয়, যে কারণে 90% বাইরে থেকে আসে বলে যে তেল নিয়ে নানা ধরনের তেলস্মাতি হচ্ছে। এই তেলস্মাতি কিছুটা এটা সাপোর্ট দিতে পারবে। পেরিলা তেলের প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। গবেষকরা বলছেন এই তেলের ব্যবহার স্বাস্থ্যের জন্য উপকারী। ওমেগা 3 হচ্ছে স্যার, এটা হচ্ছে আমরা বাংলাদেশে 51% পেয়েছি, আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 50 থেকে 60, যেটার জন্য হার্টের জন্য বলেন, ব্লাড প্রেশার বলেন, অ্যান্টি এজিং বলেন, এগুলোর পারপাসের জন্য ওমেগা 3 অ্যাসিডের গুণাগুণ অতুলনীয়। 2020 সালে জাতীয় বীজ বোর্ড সাউথ কোরিয়ান ভ্যারাইটির সাউ পেরিলা 1 জাতটি নিবন্ধন দেয় এবং স্থানীয় কৃষকদের জন্য অবমুক্ত করা হয়। কতটুকু জমিতে করলেন? 12 একর আমার টার্গেট ছিল। আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল? আপনি তেল এবং সিড হিসেবে যা বিক্রি করলেন সেটাতে কি আসলো? খরচ হয়েছিল আমার 7 লাখের মতো। প্রকৃত আমার টার্গেট ছিল 12 লাখ, কিন্তু রানিং অ্যামাউন্ট ছিল 8.5 লাখের মতো। আচ্ছা, স্যাম্পল হিসেবে কিছু বীজ পাঠিয়েছি আমরা। কোথায় পাঠিয়েছেন? কোরিয়াতে গিয়েছে এবং চীনে গিয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে বহু আগ থেকেই স্বাস্থ্যসম্মত উপাদেয় একটি তেল হিসেবে ব্যবহার হয়ে আসছে খাবার জন্য। আমাদের দেশে সম্প্রতি এর গবেষণা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কৃষক পর্যায়ে
কিছু কিছু বীজ বিতরণ করা হয়েছে। এই পেরিলা যদি গবেষণা সফল হয় তাহলে আগামীতে ভোজ্য তেলের চাহিদার কিছুটা কমাবে। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও প্রকৃতির রক্ষায় তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। নটরডেম কলেজে নেচার স্টাডি ক্লাবের ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলন ও শিশুদের ৩য় প্রকৃতি সম্মেলনের উদ্বোধনীতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিত ও বাস্তুতন্ত্র রক্ষায় জোর দেন বক্তারা। জীববৈচিত্র্য পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিমাল রাজির রিপোর্ট। অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থী, চিত্রাঙ্কন, গ্রিন ইভেন্ট, গ্রিন ডিবেট কিংবা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী। ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনের শুরুর দিনে উৎসবের আমেজে নটরডেম কলেজ ক্যাম্পাস। ভবিষ্যৎ নাগরিক শিক্ষার্থীরা দিচ্ছেন সচেতনতা ও পরিবর্তনের বার্তা। হাইড্রোপনিক্স অ্যান্ড অ্যাকোয়াপনিক্স, এটাতে হচ্ছে গিয়ে আমাদের সয়েলও লাগবে না, ইফিশিয়েন্ট ওয়াটার ইউজফুলি ইউজ হবে। ইভেন কি আমরা হচ্ছে গিয়ে মানে একটা প্রসেস দিয়ে ২-৩টা হচ্ছে গিয়ে কাল্টিভেশন একসাথে করতে পারবো। উইন্ড মিলটি আমাদের বাংলাদেশে ইউজ করলে আমাদের হাইওয়েজের এক্সট্রা যে খরচগুলো লাগবে না। প্লাস্টিকের জায়গায় অন্য কিছু আবিষ্কার করা, প্লাস্টিকের আমরা খারাপ দিকগুলি বর্জন করে কিভাবে প্লাস্টিক আবার ভালো দিকেও আমরা ইউজ করতে পারি। মানুষ সচেতন হতে পারে যে সাউন্ড পলিউশন অ্যাকচুয়ালি কি জিনিস দিয়ে ঘটে আর এগুলো আমাদের কমাতে পারে। প্রতিনিয়ত দখল দূষণে ধুঁকতে থাকা ধরিত্রী রক্ষায় দীর্ঘমেয়াদী উদ্যোগে গুরুত্বারোপ করেছেন বক্তারা। ঢাকা এবং ঢাকার বাইরের প্রায় 12টা জেলা থেকে 1200+ প্রতিযোগীর উপস্থিতিতে আমরা এই আয়োজন করছি। গ্রিন রিপোর্টিং নামে একটা নতুন ইভেন্ট আমরা রেখেছি, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার পরিবেশগত সমস্যাগুলো আমাদের শিক্ষার্থীরা চিহ্নিত করেছে। When Bangladeshi people themselves will be self-reliant and self-confident to clear the nature, conserve the nature and sustain the environmental facts and knowledges, only then the real conservation in Bangladesh can sustain. আমরা বসেছি শিক্ষার্থীদের সাথে, বসেছি শিক্ষকদের সাথে, কিভাবে আমরা আমাদের এই পরিবেশের প্রতি আমাদের ভালোবাসা জন্মাতে পারি আমাদের শিক্ষার্থীদের মধ্যে, কিভাবে আমাদের যে ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসটা কিভাবে আমরা আরও সেই প্রকৃতি বান্ধব করতে পারি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়নের উপর গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। এই প্রকৃতি পরিবেশ যদি ভালো না থাকে আমরা যে ভালো থাকবো না সেটা কিন্তু দিন দিন আমরা বুঝতে পারছি। প্রকৃতিকে এমনভাবে অ্যাবিউজ করছি যে আমাদের কারণে দিন দিন প্রকৃতি রুগ্ন হয়ে যাচ্ছে। সুতরাং পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হলেও কিন্তু আমাদের এক হতে হবে, একসাথে হাতে হাত মেলাতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা ভালো কিছু অর্জন করতে পারবো। যারা তরুণ তরুণী তারা এদের পক্ষেই কিন্তু সবসময় নানা পরিবর্তন ঘটেছে এবং এই তরুণ সমাজ যখন এগিয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে এবং আমরা ভালো থাকবো। তা আসুন আমাদের আজকে এই অনুষ্ঠানে একটি অঙ্গীকার আমরা করি যে আমরা আমাদের যার যতটুকু ক্ষমতা আছে সেইটুকুর সাথে মমতা মিশিয়ে আমরা যেন এগিয়ে আসি। Today we don't have rivers that give potable water to our children, and this is all result of the wrongdoings that we all have done, our generation has done. We have to protect our air, we have to protect our soil, we have to protect our water. Any development that does not protect the soil that gives us food, the water that we have to drink every day, the air that we have to breathe every second is not a development. জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু ছাড়াও আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন মিজানুর রহমান ভূঁইয়া এবং ডক্টর ফাদার হেমন্ত পীয়ূষ রোজারিও। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর, IUCN, বন অধিদপ্তর,
এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 12টি প্রতিষ্ঠান। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দিনব্যাপী আনন্দ, খুনসুটি, স্মৃতিচারণ সহ নানা আয়োজনে পালিত হয়েছে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭ বছর পূর্তি ও পুনর্মিলনী। 2 দিনের আয়োজনে যোগ দিয়ে স্মৃতিচারণ করেছেন দেশ বিদেশ থেকে আসা হাজারো প্রাক্তন শিক্ষার্থী। বিশ্বায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্ব আরোপ করেন তারা। রিপোর্ট করছেন সৈয়দ অদিত। স্কুলের পূর্তি যেমন ৬৭ বছর, তেমনি প্রাক্তন অনেক শিক্ষার্থী পেরিয়েছেন ৬০-এর গণ্ডি। পরন্ত বেলায় কৈশোরের দুরন্ত দিনের স্মৃতি বিস্মৃতির দোলাচালে পুরো ক্যাম্পাস যেন স্মৃতির বর্ণিল ক্যানভাস। নাগরিক কর্মব্যস্ত জীবনে ভালোবাসা আর প্রিয়জনের নৈকট্য যখন সোনার হরিণ, তখন পুরনো বন্ধুদের পেয়ে আপ্লুত প্রতিক্রিয়া প্রাক্তনদের। সবাই আজকে কিন্তু ছাত্র হয়ে এখানে চলে আসছে, ওই অতীত দিনের কথা চিন্তা করে। এখন কিন্তু আর কারো বয়স 50, 60, 70 বছর নাই, সবাই কিন্তু 14-15 বছরের সেই স্কুল জীবনে আমরা ফিরে চলে আসছি। এই ৬৭ বছরের পুনর্মিলন উপলক্ষে এই যে আমরা এক হয়েছি, এটা একটা বিরাট ব্যাপার। এবং এই অনুভূতি আসলে একটা অন্যরকম অনুভূতি। কারণ আমরা যখন এখানে পড়তাম এই স্কুলে, তখন কিন্তু আমরা সবই বালক, এখন কিন্তু বৃদ্ধ হয়ে গেছি। সুতরাং এই চেহারার ওই চেহারার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, কিন্তু এই মাঠ, এই স্কুল সব কিন্তু একই আছে। এমনিতেই স্কুলে আসলেই ভালো লাগে, আজকে তো আরও স্পেশাল। স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্কুলে অনেকগুলো ভালো ভালো ছেলেপেলে আমাদের এখানে আমাদের পাস আউট করেছে, এবং আমরা চাই যে এই স্কুলটা আরও ভালো করুক। যে কোনো ছাত্রেরই পুরনো স্কুলে আসাটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আর আমরা এখানে শুধু স্কুলে আসা না, সাথে বন্ধুরাও আসছে। সো স্কুল এবং তার স্মৃতি আমরা আসলে এখন আজকের দিনে নাই, 2025-এ নাই, আমরা অনেক পিছনে 50 বছর আগে চলে গেছি। আমরা সবাই একসাথে বড় হয়েছি। আমি সেই সুদূর পশ্চিম আমেরিকা থেকে আসছি এই রিইউনিয়ন উপলক্ষে, সবার সাথে গেট টুগেদার করার জন্য। আমি চাই আগামী ভবিষ্যতে আমাদের ছেলেপিলেরা আরও বড় হোক এবং তারা স্কুলটাকে আরও সম্মানের দিকে নিয়ে যাক। তবে স্কুল জীবনের বন্ধুত্বের কাছে বয়স যখন হার মানে, তখন আরেকবার দারুণের স্বাদ ফিরে পাওয়ার আকুতি জানান দেয় সম্প্রীতি ও মানবিক বিশ্ব বিনির্মাণের প্রয়োজনীয়তা। আমরা ধন্য তাদেরকে কাছে পেয়ে, আমাদের আনন্দে আমাদের মন নেচে উঠেছে। আজ এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয় এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে। এই পুনর্মিলনী অনুষ্ঠানে এসে প্রাক্তন, অনুজ, অগ্রজ সবার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়। সেন্ট্রাল নামটা ছিল তখনও মতিঝিল গভর্নমেন্ট বয়েজ আউট স্কুল হয় না। একটা সময় ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ছিল বাংলাদেশের বেস্ট স্কুল। জন্মে থেকে আমাদের এই স্কুল আমাদের প্রিয়। আমরা হৃদয়ে ধারণ করি এই মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলকে। এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে। এর মধ্যে দিয়ে অনেক নতুন চিন্তাভাবনা সামনে আসে, অভিজ্ঞতা পর্যালোচনা হয়। এই ব্যাপারগুলো আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বজনের জন্য খুব কল্যাণকর। চেনা গণ্ডি আর প্রাণের টানে 1958 সালের পর থেকে সদ্য সাবেক সহ 2000 শিক্ষার্থী অংশ নিচ্ছেন পুনর্মিলনীতে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আই প্রতিবেদন প্রকাশের পর পটুয়াখালীর লোহালিয়া সেতুর অ্যাপ্রোচ সড়ক ও সংযোগ সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। এর ফলে দীর্ঘদিনের ধুলোময় পরিবেশ থেকে স্বস্তি পাচ্ছে এলাকাবাসী। লোহালিয়া সেতুতে আছেন এনায়েতুর রহমান, আমরা যাচ্ছি তার কাছে সেখানকার অবস্থা জানতে। এনায়েত, সড়কের কাজের অগ্রগতি সম্পর্কে আমাদের জানান। হাসিব, আপনাকে ধন্যবাদ। আসলে সত্যি একটি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে পটুয়াখালীর লোহালিয়া সেতুর অ্যাপ্রোচ সড়ক এবং সংযোগ সড়কের বিভিন্ন এলাকাগুলোতে। কিছুদিন আগে এই এলাকায় এমন একটা ধুলোময় পরিবেশ সৃষ্টি হয়েছিল যে এলাকার মানুষগুলো একেবারেই যে তারা নানা ধরনের পরিবেশ দূষণের শিকার হয়েছিল।
এই অবস্থা থেকে মুক্তি পেয়েছে। গত 20 ডিসেম্বর চ্যানেল আইতে প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়েছে এবং তারা এই এলাকায় যে সকল রাস্তাগুলো মেরামত কাজ বাকি ছিল সেই কাজগুলো তারা দ্রুত সংস্কার করছে এবং এই মানুষগুলো এখন কি অবস্থায় আছে আমি একটু জানতে চাবো এই এলাকার একজন মানুষের কাছে। আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমে আমি এই জন্য ধন্যবাদ জানাই চ্যানেল আইকে। চ্যানেল আইয়ের এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির জন্য একটা প্রতিবেদন করায় খুব দ্রুত এই কাজটা হওয়ায় আমাদের এলাকাবাসী সহ পরিবেশ দূষণের যে একটা ধুলাকার ছিল সেই পরিবেশ থেকে রক্ষা পেয়েছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা এখন সুন্দরভাবে স্কুল কলেজে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয় হচ্ছে পটুয়াখালীর এই যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় 400 কোটি টাকার কাজে স্থবিরতা দেখা দিচ্ছে এবং এই 400 কোটি টাকার কাজের মধ্যে প্রায় 150 কোটি টাকার কাজ পুরোপুরি স্থবির হয়ে গেছে। এই কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় কর্তৃপক্ষ বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে যে সকল ঠিকাদার কাজ করছে না তাদের কার্যদাস বাতিলের উদ্যোগ নিয়েছে। এছাড়া অন্যান্য কাজগুলো যাতে যথাসময়ে সম্পন্ন হয় সে ব্যাপারেও কর্তৃপক্ষ নজরদারি করছে। ইতিমধ্যে এলজিইডির প্রধান প্রকৌশলী পটুয়াখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে গেছেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আবার সংবাদে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে যুক্ত হতে পারবো। হাসিব। এনায়েত, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে সরাসরি জানাচ্ছিলেন এনায়েতুর রহমান। এবারে আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। বাম্পার ফলনের আশায় ফরিদপুরের কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ আবাদ শেষ হয়েছে। গত বছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজ বীজ আবাদ করেছেন চাষিরা। সার্বক্ষণিক পরিচর্যায় পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হওয়ার পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা চাষিদের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শীতেলেই প্রকৃতি সেজে উঠে নতুন রূপে। প্রকৃতির এমন রূপ দেখতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেন প্রকৃতি প্রেমীরা। এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থান নরসিংদীর নাগুরিয়াকান্দি। মেঘনা নদীর পাড়ে সূর্যমুখী বাগান আর নানান রঙের ফুল মুগ্ধ করে দর্শনার্থীদের। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, রোববার থেকে কার্যকর হওয়ার আশা। ভোজ্য তেলের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়ার তেলবীজ গোল্ডেন পেরিলা চাষের নতুন সম্ভাবনা। নিজেদের প্রয়োজন মিটিয়ে রপ্তানি পণ্য হিসেবেও ভূমিকা রাখার প্রত্যাশা। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্ব আরোপ। এবং নানা আয়োজনে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৭ বছর পূর্তি ও পুনর্মিলন উদযাপন। মানবিক ও টেকসই সভ্যতার বিনির্মাণে গুরুত্ব আরোপ। দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।